হবে, এবং মোদি যে সত্যিকারের লৌহ পুরুষ, মোদি যে বিশ্বগুরু, এইটা আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং মোদিজি একমাত্র পারবে কাশ্মীর ছিনিয়ে আনতে, আর কেউ পারবে না। মোদিজি আসার পর ভারতবর্ষ এখন একটা শক্তিশালী রাষ্ট্র হয়েছে, মেরুদণ্ডযুক্ত একটা শক্তিশালী রাষ্ট্র হয়েছে। মোদিজি যদি না পারে আর কেউ কোনোদিন পারবে না। তাই এটা সঠিক সময়, অবিলম্বে যুদ্ধ হওয়া উচিত এবং কাশ্মীর ছিনিয়ে আনা উচিত। এইসব ভয় দেখিয়ে লাভ নেই। পাকিস্তানের ক্ষমতা থাকলে আমাদের সঙ্গে যুদ্ধ করুক, কিন্তু পাকিস্তান করুক আর না করুক, ভারতকে যুদ্ধ করতেই হবে, কাশ্মীর ছিনিয়ে নিতেই হবে, এবং ভারতবর্ষের মর্যাদা বাঁচাতে হবে। এবং তার থেকে মোদির সম্মান অনেক বড় জিনিস। মোদি পারবে না এমন কোনো কথা হতে পারে? মোদি হয়তো মুমকিন হ্যাঁ, মোদিকে কাশ্মীর ছিনিয়ে আনতেই হবে। আচ্ছা, পেহেলগাম হামলার পরে একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে যে যুদ্ধ লাগতে পারে, সেরকম নাকি কাশ্মীরের যে সাধারণ স্থানীয় বাসিন্দারা তাদের নাকি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, কি বলবো? প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে। তো ইন্ডিয়ান আর্মি তো বহু বছর যুদ্ধ করেনি, তো ইন্ডিয়ান আর্মি কি শর্ট পড়ে গেল? এটা কখন হয়? দীর্ঘকালীন যুদ্ধ হচ্ছে, অনেক সেনাবাহিনী নিহত হয়েছে, পিছনে ব্যাকআপ সাপোর্ট দরকার, প্রয়োজন লাগে, এবং প্রয়োজনে আমাদের ডাকলে আমরাও ট্রেনিং নেবো, আমরাও দেশের জন্য যুদ্ধ করব। কিন্তু ভারতবর্ষ তো বিগত অন্তত সেই ৬২-র পর থেকে, ৭১-এর পর থেকে কোনো যুদ্ধেই অংশ নেয়নি। তাহলে এইটা মানে যুদ্ধের জায়গায় যুদ্ধের নাটক বেশি হচ্ছে। আমার মনে হয় না পাকিস্তানের মতো একটা ক্ষুদ্র শক্তি, তার বিরুদ্ধে লড়তে যাচ্ছে ভারতবর্ষের মতো একটা সুপার পাওয়ার, তার এখন সাধারণ মানুষকে ট্রেনিং দিতে হচ্ছে। আর যদি দিতে হয় তাহলে পুরো দেশের মানুষকে আর্মি ট্রেনিং দেওয়া হোক না, অনেক দেশে আছে তো, আমাদেরও দেওয়া হোক। আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে অনেক সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, এবার নাকি পোক করতে হবে, পাক অধিকৃত কাশ্মীরে নাকি দখল নিতে হবে, কি বলবো? আমি তো একদম ১০০% মানে সমর্থন করি এই কথাটা। কাশ্মীর আমাদের ভারতের অবিচ্ছেদ্য অংশ, অতএব নেওয়া কেন হচ্ছে না? এতদিন তো কাপুরুষ সরকার ছিল, কংগ্রেসের সরকার ছিল, জনতা দলের দুর্বল সরকার ছিল। এবারে তো ৫৬ ইঞ্চির সরকার এসছে, এবং সেই ৫৬ ইঞ্চির সরকারের ১১ বছর পার হয়ে গেছে, এখনও কিসের জন্য ভাবছে আমি এইটা বুঝতে পারছি না। পাকিস্তানের সঙ্গে অবিলম্বে যুদ্ধ করা হোক এবং কাশ্মীর ছিনিয়ে নেওয়া হোক, এর সঙ্গে আমি ১০০% সহমত। কিন্তু যুদ্ধ যদি হয় তাহলে তো একটা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হবে, সেখানকার স্থানীয় মানুষদের বসবাস এনতেনে অনেক প্রভাব পড়বে তো। যুদ্ধে তো বিশৃঙ্খলা হয়, শান্তি হয়, কিন্তু ভারতের আত্মমর্যাদা আছে না? আমরা কবে থেকে সব শুনছি, দুধ মাঙ্গোগে ক্ষীর দেঙ্গে, কাশ্মীর মাঙ্গোগে তো চির দেঙ্গে। ইজ্জত বলে তো একটা কিছু আছে না? ভারতবর্ষের কি কোনো সম্মান নেই? ভারতবর্ষ সুপার পাওয়ার, ওরা এসে আমাদের মাটিতে এসে বারবার মেরে দিয়ে চলে যাবে, তাতে আরবার লড়াই হোক, কিছু মানুষ মারা যাক, কিছু ক্ষয়ক্ষতি হোক, অরাজকতা হোক। অরাজকতা খুব ছোট জিনিস। ভারতের সম্মানের জন্য ভারতকে পাকিস্তানের সঙ্গে লড়তে হবে, এবং মোদি যে সত্যিকারের লৌহ পুরুষ, মোদি যে বিশ্বগুরু, এইটা আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং মোদিজি একমাত্র পারবে কাশ্মীর ছিনিয়ে আনতে, আর কেউ পারবে না। মোদিজি আসার পর ভারতবর্ষ এখন একটা শক্তিশালী রাষ্ট্র হয়েছে, মেরুদণ্ডযুক্ত একটা শক্তিশালী রাষ্ট্র হয়েছে। মোদিজি যদি না পারে আর কেউ কোনোদিন পারবে না। তাই এটা সঠিক সময়, অবিলম্বে যুদ্ধ হওয়া উচিত এবং কাশ্মীর ছিনিয়ে আনা উচিত। আচ্ছা, পাকিস্তানের রেলমন্ত্রী হুঁশিয়ারি দিচ্ছেন যে যদি জল বন্ধ করা হয় তাহলে নাকি আমাদের পারমাণবিক অস্ত্র মজুদ আছে, এরকম হুঁশিয়ারি আসছে পাকিস্তান। যেমন পাকিস্তান ফাঁকা বুলি অনেক দেয়, পাকিস্তান নিজে খেতে পায় না, ঠিক আছে? বিশ্বের চাঁদা ডোনেশনে পাকিস্তান চলছে। ওদের পাকিস্তান কি বললো, অ্যাটম বম অমুক তমুক। আরে অ্যাটম বম যদি ইন্ডিয়ায় মারে না, তার প্রতিক্রিয়ায় পাকিস্তান শেষ হয়ে যাবে। এটা তো দুটো বর্ডারিং স্টেট তো। আর ইন্ডিয়া যদি পাকিস্তানে একটা অ্যাটম বম মারে, তো তার প্রতিক্রিয়ায় পশ্চিম ভারতটা শেষ হয়ে যাবে। অ্যাটম বোমটা কোনো চকলেট বোম নয়। অতএব এই নিউক্লিয়ার বোম কেউই ইউজ করবে না। এই তো রাশিয়া ইউক্রেনের এত যুদ্ধ হলো, এই গাজায় হুতি, ইরান, হামাস, ইসরায়েলের সঙ্গে এত হলো, কেউ কি আফগানিস্তানে এত যুদ্ধ হলো, কেউ কি নিউক্লিয়ার ইউজ করেছে? অতএব নিউক্লিয়ার ইউজ হবে না, এইসব ভয় দেখিয়ে লাভ নেই। পাকিস্তানের ক্ষমতা থাকলে আমাদের সঙ্গে যুদ্ধ করুক, কিন্তু পাকিস্তান করুক আর না করুক, ভারতকে যুদ্ধ করতেই হবে, কাশ্মীর ছিনিয়ে নিতেই হবে, এবং ভারতবর্ষের মর্যাদা বাঁচাতে হবে। এবং তার থেকে মোদির সম্মান অনেক বড় জিনিস। মোদি পারবে না এমন কোনো কথা হতে পারে? মোদি হয়তো মুমকিন হ্যাঁ, মোদিকে কাশ্মীর ছিনিয়ে আনতেই হবে। আচ্ছা, একটা বারবার করে বিরোধীরা বলছিল যে এটা নাকি একটা সংগঠিত একটা ক্রাইম, পেহেলগাম হামলা নাকি সেরকমভাবে পাকিস্তানিরা করেনি, এটা নাকি আরএসএস বিজেপি নাকি ইচ্ছে করে দেখিয়েছে যে হিন্দু নিধন হচ্ছে, হিন্দু নিধন হচ্ছে, যেন আর কি ভোটটাকে টানা যায়, কি বলবো? দেখুন, এটা আরএসএস করেছে কি না জানি না,
পাকিস্তান থেকে এসছে আবার অপারেশন করে ফিরে গেছে কিনা জানি না, আমাদের পক্ষে তো জানা সম্ভব না, কিন্তু এইটা পরিষ্কার বোঝা যায় যে সন্ত্রাসীরা এসছিল, তারা এমন কাজ করেছে যে আরএসএস বিজেপির সুবিধা করে দিয়েছে। হিন্দুদের মারলে হিন্দু হিন্দু করে চিল্লাবে, পুরো দেশের হিন্দুদের উত্তক্ত করবে, তাহলে ওই সন্ত্রাসীরা পাকিস্তান থেকে এসেছিল না এখানকার আরএসএসের লোক, যাই হোক জানি না, কিন্তু কাজ যেটা করেছে মোদিজির নির্বাচনী প্রচারেও সফলতা দিচ্ছে, আর ফিল্ডে আরএসএসের বিজেপির এজেন্ডা ফুলফিল করছে। তাহলে ওরা বিজেপির হয়ে কাজ করছে, আরএসএসের হয়ে কাজ করছে, পয়সা নিয়ে করছে নাকি ফ্রিতে করে দিচ্ছে আমি জানি না, কিন্তু যে কাজটা হয়েছে সেইটা নিয়ে কিন্তু নেচে বেড়াচ্ছে মোদিজি। দেখুন না, ওইখানে ওই আক্রমণ হওয়ার পর সৌদি থেকে উনি চলে আসলেন সোজা বিহারে, এসে বহাল তবিয়তে নির্বাচনী প্রচার করছেন। ওই মানুষগুলো মারা গেল, তখনও তাদের কাফন দাফন হয়নি, তাদের শেষকৃত্য হয়নি, সেখানে যাওয়ার খোঁজ নেওয়ার দরকার নেই। ইনি এখানে নীতিশের সঙ্গে খোঁজ গল্প করছেন। তাহলে কি এই ভারতীয় যারা শহীদ হলো তাদের জন্য কি মোদিজির কোনো চিন্তা আছে? ওদের উদ্ধার করে বাড়ি পাঠাতে হবে। ওইখানে যারা আহত হয়েছিল, পাহেলগাঁয়ের পাহাড়ের চূড়ায় যারা আটকে গেছিলো, তাদের উদ্ধার করে আনতে হবে, বাড়িতে পাঠাতে হবে। শুনলাম 65,000 টাকার এক একজনের টিকিট হয়েছে, যার দাম 3,000 থেকে 4,000 হওয়ার কথা। তাহলে সরকার তো তাদের ওই অবস্থায় ফ্রি সার্ভিস দেওয়ার কথা। তাহলে এই সার্ভিসটা কি পাকিস্তান দেবে নাকি বাংলাদেশ দেবে? ভারত যে সুপার পাওয়ার, বিপদগ্রস্ত ভারতীয়দের উদ্ধার ভারতের মাটিতে ভারত সরকার করতে পারল না, কিন্তু উনি চলে এলেন বিহারে এসে প্রচার করতে। তাহলে এই মানুষটা, আমরা যেটাকে বলছি ভারতবর্ষের উপরে বিশাল আক্রমণ, ভারতীয় নাগরিকদের এই রক্ত বয়ে যাওয়া, এটা আমাদের 140 কোটি মানুষ আহত, কিন্তু মহা আনন্দে আছেন, খোশমেশে আছেন প্রধানমন্ত্রী। তাহলে ভারতের মানুষের রক্ত বইলে প্রধানমন্ত্রীর কিছু যায় আসে না। আপনি এটাও দেখবেন ওইখানে সুরক্ষার কোনো ব্যবস্থা করা হয়নি। ওরা মোদির এবং বিজেপির সুবিধা করে দিয়েছে। এই হিন্দুদের যে বেছে বেছে মেরেছে, যেটা আমরা রিপোর্ট পাচ্ছি, এতে মোদিজির কিন্তু বিশাল সুবিধা হয়েছে, আরএসএসের হয়েছে, কিন্তু ওদেরকে আটকানো হলো না কেন? ওদের এই সুযোগটা দেওয়া হলো না কেন? তাহলে এত ইন্টেলিজেন্স রেখে, এত আর্মি রেখে লাভ কি? আমার প্রশ্ন, এবং এই যে আপনি বললেন সঙ্গে তো অনেকে বলছে, এ প্রশ্ন উঠবেই কি ওই যে সন্ত্রাসবাদী এসেছিল তাদের সঙ্গে কি মোদিজির যোগসাযোগ আছে, অমিত শাহর যোগসাযোগ আছে? তাদের কি সহযোগিতা করা হলো? তাদের কি জায়গা ফাঁকা ছেড়ে দেওয়া হলো? তারা কি পাকিস্তান থেকে এসেছিল না এখানকারই লোক? আরে যারা দাঙ্গা লাগানোর জন্য বিজেপির নেতারা মন্দিরে ঢুকে মূর্তি ভাঙতে পারে, এ তো লাইন দিয়ে আমরা রেগুলার দেখছি। তাহলে যারা হিন্দু হৃদয় সম্রাটের লোক, বিজেপির নেতা, ঠাকুর ভাঙতে পারে, তারা কটা হিন্দুকে হত্যা করতে পারে না দেশে দাঙ্গা লাগানোর জন্য, নির্বাচনী ফায়দা নেওয়ার জন্য? এটা এরা করতেই পারে। এবং এদের মতো নির্লজ্জ ইতর আর কিছু হয় না, যারা পাকিস্তানকে ইন্টেলিজেন্স সাপ্লাই দেয়, যারা এইবারে দেখুন ওই বলছি মুন্দ্রা পোর্ট থেকে লস্করের এই যে ড্রাগ এসেছিল তার থেকেই ফান্ডিং হয়েছে, এই অপারেশন হয়েছে। তাহলে এত কথা এসে যাওয়ার পর মুন্দ্রা পোর্টে আজ পর্যন্ত না কোনো চেকিং হয়, ওইখান থেকে সব ড্রাগস আসে, ড্রাগসগুলো নাকি লস্করের তৈবার, সেইটা পুরো ইন্ডিয়ান মার্কেটে ছড়াচ্ছে, ভারতীয় যুবকদের ধ্বংস করা হচ্ছে, কিন্তু আদানিকে দেখে কখনো প্রশ্ন করা হবে না। তাহলে এই পুরো অঙ্কটা দেখাচ্ছে এই যে নেক্সাস, এই নেক্সাস প্রমাণ করছে যে ওই যারা সন্ত্রাসী এসেছিল তাদের পিছনে মুন্দ্রা পোর্টের হাত রয়েছে, তার পিছনে ফান্ডিং রয়েছে মুন্দ্রা পোর্ট থেকে, এবং ভারত সরকার তার ব্যাপারে কোনো প্রশ্ন করছে না, কথা বলছে না। এবং পুলওয়ামার যেমন ইনভেস্টিগেশন রিপোর্ট আসেনি, এটারও মনে হয় কোনো ইনভেস্টিগেশন রিপোর্ট আসবে না। আচ্ছা, সোশ্যাল মিডিয়া জুড়ে হিন্দু ধর্মাবলম্বী লোকেরা বলছেন যে সন্ত্রাসবাদীদের বা জঙ্গিদের কোনো ধর্ম হয় না, কিন্তু বেশিরভাগ জঙ্গিরাই নাকি ইসলাম ধর্মের হয়। কি বলবেন? এইটা একেবারে অশিক্ষিতদের কথা। সমস্ত জঙ্গি মুসলমান হয় কেন? ঠিক আছে, তাহলে শ্রীলঙ্কার জঙ্গিটা কারা ছিল? ইন্দিরা গান্ধীকে কারা হত্যা করেছিল? রাজীব গান্ধীকে কারা হত্যা করেছিল? মহাত্মা গান্ধীকে কারা হত্যা করেছিল? তারা কি মুসলমান ছিল? আপনি বলুন, ইসরায়েল যে গাজায় হত্যা করছে নিরীহ মানুষদের, হাসপাতালে বোম মারছে, স্কুলে বোম মারছে, ইসরায়েলের ওরা কি মুসলমান? আপনি বলুন, ওই করোনা পিরিয়ডে এই যে মানুষ কাফন পেল না, ওষুধ পেল না, অক্সিজেন পেল না, এমনকি চিতা পোড়ানোর জন্য কাঠ পেল না, ওই নদীর ধারে ওদেরকে একটু গর্ত করে পুড়ে দিল, শিয়াল কুকুর পুড়ে গেল। তাহলে এই এত মানুষের যে নরসংহার হলো, এই কুম্ভ মেলায় এত মানুষ মারা গেল, তাদের নিখোঁজ হয়ে গেল। নিখোঁজ মানে কি? তারা চাঁদে চলে গেল, তারা মারা গেছে, তাদের মাটির তলায় পুঁতে লাশ লুকানো হলো। এই কাজগুলো কি মুসলমানরা করেছিল? বরঞ্চ ওই কুম্ভমেলায় যারা পদপিষ্ট হয়েছিল, যারা আহত নিহত হয়েছিল, মসজিদ, মাদ্রাসা, মক্তব, নিজের বাড়ি মুসলমানরা খুলে দিয়েছিল। করোনা পিরিয়ডে পথ চলতি মানুষ, যারা গাড়ি বন্ধ হয়ে যাওয়ার লকডাউনের পর
একটা রুটি একটু পানির জন্য ছটফট করছিল, পুরো রাস্তায় সব থেকে বেশি খাবার বিতরণ মুসলমানরা করেছিল। তাহলে এই যে ন্যারেটিভ করা হচ্ছে, ভারতবর্ষের স্বাধীনতায় সব থেকে বেশি কারা রক্ত দিয়েছে, আন্দামান জেলে চলে যান, সেলুলয়েড জেলে চলে যান, মাল্টা জেলে চলে যান, সব শুধু মুসলমানদেরই নাম দেখবেন। দিল্লি গেটে চলে যান, স্বাধীনতা সংগ্রামে কারা প্রাণ দিয়েছে বেশি, সব মুসলমানরা পাবেন। পুরো ভারতবর্ষের ইতিহাস ঘেটে দেখুন, এই দেশকে গড়েছে মুসলমান, এদেশের রূপদান করেছে এবং এই দেশকে স্বাধীন করেছে মুসলমান। এবারে যদি একটা মিথ্যা কথা বারবার বলা হয়, মুসলমানরা সন্ত্রাসী, মুসলমানরা, সব মুসলমানরাই সন্ত্রাসী হয়, এইটা একেবারে ফালতু কথা। এটা একটা মার্কেটিং, আরএসএসের মার্কেটিং হয়েছে, এইটা একেবারেই মেনে নেওয়া যায় না। আচ্ছা, পেহেলগাম হামলার প্রভাব কিন্তু সন্তোষপুরও দেখা গেল যে একজন ডাক্তার, মহিলা চিকিৎসক, তিনি একজন গর্ভবতী মহিলাকে দেখার জন্য না করে দিলেন। তিনি বলছেন তিনি মুসলিম বলে তাকে দেখবেন না। তো ডাক্তারদের তো কোনো ধর্ম হয় না, ডাক্তার এরকম বলছে, তাহলে মানুষ যাবে কোথায়? দেখুন, মানুষ যদি মানুষ না হয়, তা সে ডাক্তার হোক, আদালতের জাজ হোক, আর্মির সেনা অফিসার হোক, সিআরপিএফের জওয়ান হোক, রাজ্যের মুখ্যমন্ত্রী হোক, মাইন্ড যদি ক্রিমিনাল মাইন্ড হয়ে যায়, তাহলে সেখানে যাবে, সেই প্রফেশনকে কলুষিত করবে। আপনি দেখেছেন স্কুলে সাঁতরাগাছিতে একটি বাচ্চা মেয়েকে মারা হচ্ছে জয় শ্রীরাম বলার জন্য। তাহলে সেখানে শিক্ষক কী করে এই কাজ করতে পারে? শিক্ষকের কাছে কি এটা আশা করা যায়? আসলে ব্রেন এদের পলিউটেড হয়ে গেছে, পয়জনাস হয়ে গেছে। মুসলিম বিদ্বেষে এরা ভারাক্রান্ত, পুরো দেশ যে ধ্বংস হয়ে গেল সেটা ইম্পর্টেন্ট না, যেন তেন করে মুসলিমদের আরোপ করে, দোষারোপ করে মুসলমানদেরকে টার্গেট করা, এটা এদের একটা মানসিক ব্যাধি হয়ে গেছে। এদের মানসিক ব্যাধি হয়ে গেছে এবং এরা খুব ভারী মূল্য দিয়ে তবে হয়তো ভারতবর্ষকে ধ্বংস করে দিয়ে এরা হয়তো শিখবে, কিন্তু তখন কিছু করার থাকবে না। কিন্তু সামনে কঠিন পরীক্ষা আছে, মুসলমানদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে এবং তার জন্যে মুসলমানদেরও বড় দায় আছে। মুসলমানরা ভারতবর্ষে 14-15% লোক ভারতবর্ষের অন্য জাতি সম্প্রদায়ের সঙ্গে মিলেমিশে যে জীবনযাপন করা উচিত ছিল সেটা তারা করেনি। আমাদের ওলামারা খুব বেশি বেশি করে ধর্ম শিখিয়েছে আমাদের, যে মিলাদ করতে হবে, উর্স করতে হবে, জলসা করতে হবে, মসজিদ মাদ্রাসা চাঁদা দিতে হবে, কোরবানি করতে হবে, হজ করতে হবে। কিন্তু এই আশেপাশে যে দলিত আছে, আদিবাসী আছে, শিখ আছে, জৈন আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধিস্ট আছে, তাদের সুখ দুঃখের আমরা খবর নিইনি, তাদের বিপদে পাশে দাঁড়াইনি, তাদের সঙ্গে মিশিনি। তাই আজ মুসলমানরা একা। তাই অন্য লোকদের মুসলমানদের সম্বন্ধে খারাপ কথা বোঝানো সহজ হয়ে যাচ্ছে, যে মুসলমানরা দেশদ্রোহী, মুসলমানরা দেশপ্রেমী নয়, মুসলমানরা গাদ্দার। এই যে ভুল ধারণা, মুসলমানরা দেশের শত্রু, মুসলমানদের সব থেকে বেশি অবদান থাকা সত্ত্বেও মুসলমানরা অন্য সমাজ থেকে বিচ্ছিন্ন থাকার জন্যই কিন্তু আজ তাদের সম্বন্ধে ভুল ন্যারেটিভ তৈরি করা হয়েছে এবং এই সম্পর্কের যে ছিন্ন হয়েছে, দূরত্ব যে বেড়েছে, এর জন্য মুসলিম সমাজের ওলামারা এবং নেতারা বড় দায়ী আমি মনে করি, যে তারা পুরো ভারতবর্ষের অন্য সম্প্রদায়ের সঙ্গে মেলামেশা করেনি।